হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বড় বোনের প্রাক্তন প্রেমিক শুধুমাত্র প্রতিশোধের উদ্দেশ্যে আজ যখন আমাকে বিয়ে করল, সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন তছনছ হওয়ায় আর কোনো অংশ থেকে বাকি রইল না। কি অদ্ভুত, আজ ভোরেও যার জুতো চুরি করার পরিকল্পনা করছিলাম, এখন তার জন্যই কিনা বাসর ঘরে অপেক্ষা করছি। একদিনের ব্যবধানেই জীবনটা কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল। ইরা আপু আর অব্র ভাইয়ার 4 বছরের সম্পর্ক, সবকিছু ঠিকঠাক ছিল। তাদের সম্পর্কটাও দুই পরিবার থেকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তবুও আজ কি হয়ে গেল? সেই রাত 9টা থেকে বাসর ঘরে বসে আছি আর এখন বাজে রাত 2:30। তবুও অব্র ভাইয়ার আসার কোনো নাম নেই। তিনি আদৌ আসবেন কিনা তার ঠিক নেই। পুরো রুম অগোছালো হয়ে আছে। জিনিসপত্রের ভাঙা টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যে কেউ নিষ্ঠুরভাবে তার ধ্বংসাত্মক রাগ ঝেড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারই মাঝে কোনো মতে ফুল দিয়ে সাজানো বিছানায় আমি বসে আছি। আজ এখানে কার থাকার কথা ছিল আর কে আছে? একেই কি বলে ভাগ্য। দরজা খুলে ধুলতে ধুলতে এমন সময় অব্র ভাইয়া প্রবেশ করে। তাকে দেখে ঠিক মনে হচ্ছে না তিনি স্বাভাবিক আছেন। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, রক্তবর্ণ চোখ। আমাকে দেখেই তিনি এমনভাবে তাকালেন যেন বারুদে আগুন জ্বলে উঠল। তড়িৎ বেগে কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে গলায় থাকা তাদের খানদানি সোনার লকেটটা হেঁচকা টানে ছিঁড়ে নিয়ে গেল। আমি গলায় হাত দিয়ে ব্যথায় শব্দ করে উঠলাম। সেদিকে তিনি তোয়াক্কা না করে আমার হাত শক্ত করে ধরে বিছানা থেকে নামিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই লকেট পরার অধিকার তোমার নেই। আর আমার বিছানায় কোনো সাহসে বসেছ? মদের বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগল। অব্র ভাইয়ার মতো ছেলে মদ খেয়েছে, ইরা আপু কতটা কষ্টই না তাকে দিল। কি ভেবেছিল তোমার বোন আমার সাথে যা ইচ্ছা তাই করে কেটে পড়বে আর আমি চুপচাপ সব মেনে নিব? ইরাকে কিছু বলতে পারলাম না, তাতে কি, এবার তার প্রিয় মানুষটিকেই না হয় শাস্তি দিব। তিলে তিলে জ্বালিয়ে মারব, প্রস্তুত থাকো। কথাটি বলে এক ঝটকা দিয়ে তিনি আমাকে ছেড়ে দিলেন। কথাগুলো বলার মতো শক্তিই হয়তো তার কাছে ছিল, কেননা তারপরেই তিনি বিছানায় গা এলিয়ে পড়ে রইলেন। তার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা ভাঙা আয়নায় নিজের সাজের প্রতিফলনে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠল। সব মেয়ের মতোই কতটা আশা ছিল এই সাজা নিয়ে, কিন্তু আজ সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অব্র ভাইয়া ঠিকই বলেছে, আপুর সবথেকে প্রিয় মানুষ ছিলাম আমি। কারণ আপুর করা সব দোষত্রুটি আমিই ঢাকতাম। ছোট থেকেই একটু দুষ্ট হলেও আমি ছিলাম আমার বাবা মার বাধ্য সন্তান। আর ইরা আপু একটু জেদি আর একরোখা টাইপের। বাবা মার কথা খুব কমই শুনত। তাই আমাকে দিয়েই বাবা মার থেকে বিভিন্ন কার্যসিদ্ধি করিয়ে আর নিজের দোষ ঢাকাতে পেরে আপু আমায় অনেক আদর করত। তবে আপুর করা এইবারের দোষটি ছিল সাংঘাতিক বড়। 4 বছরের সম্পর্কের বিয়েতেও তিনি পালিয়ে গেলেন। আবার তাও কিনা অব্র ভাইয়ার সবথেকে কাছের বন্ধু মাসুদ ভাইয়ার সাথে। মাসুদ ভাই, ইরা আপু আর অব্র ভাইয়া ছিল ব্যাচমেট। অব্র ভাইয়া দেখতে যেমন সুন্দর তেমনি প্রতিষ্ঠিত। তার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। অব্র ভাইয়াকে বিয়ে করার পেছনে যেটা ছিল আপুর সবথেকে বড় প্লাস পয়েন্ট। অব্র ভাইয়া যে খুব ভালো একটি ছেলে তা আমার পরিবারের সবাই তার সাথে 2-1 বার দেখা করেই বুঝে গিয়েছিল। তাই তো এমন আদর্শ ছেলে পেয়ে কেউ আর বিয়েতে দ্বিমত পোষণ করেনি। আর এমন একটি ছেলেকে ফেলে ইরা আপু কেন পালিয়ে গেল তা সবার কাছেই রহস্য হয়ে উঠল। 4 বছরের সম্পর্কের পরেও যে কেউ পালিয়ে যেতে পারে এই কথাটা আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না, যদি না সকালে আপুর লেখা সেই চিঠিটা পেতাম যেটা আপু আমার উদ্দেশ্যে লিখে গিয়েছিল। যেখানে লেখা ছিল, বোন, আমি জানি তোর মতে আমি ভুল করেছি। তুই সবসময় চিন্তা করিস আবেগ দিয়ে, কিন্তু আমি বিবেক দিয়ে। আর জীবনের এত বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে হয় না। মাসুদ আমাকে আজ ভোরেই প্রপোজ করেছে। দেখ, মাসুদ আর অব্র এরা দুজনেই সমান বড়লোক। কিন্তু মাসুদ বিদেশে সেটেল হবে, আর তুই তো জানিস আমি ওয়েস্টার্ন লাইফ কতটা পছন্দ করি। অব্রকেও আমি অনেকবার বলেছি, কিন্তু ও ওর পরিবার ছেড়ে যেতে রাজি নয়। তার উপর অব্র ওর বাবা মার একমাত্র ছেলে, তার মানে ভবিষ্যতে ওর বুড়ো বাবা মা আমার ঘাড়ে এসেই পড়বে। এদিক দিয়ে মাসুদ পুরো পারফেক্ট। সব দিক দিয়ে ভেবেচিন্তেই আমাকে এই স্টেপ নিতে হয়েছে।
সবার এখন মাথায় রাগ, তাই কেউ এখন আমাকে বুঝবে না। তুই একটু সবটা সামলে নিস। কত সহজে আপু বলে দিল সবটা সামলে নিস, যেন এটা কোনো ব্যাপারই না। সামলাতে চাইলেও আমি সামলাতে পারিনি, কারণ চিঠিটা সবার হাতে পড়ে যায়। বাবার জন্য ছিল এটা একটি বড় ধাক্কা। বিয়ের দিন মেয়ের পালিয়ে যাওয়া একটি বাবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর থেকে কষ্টের আর অন্য কিছু হতেই পারে না, কারণ সেখানে লুকিয়ে থাকে আজীবন ভালোবাসার প্রতিদানে ধোঁকা প্রাপ্তির গল্প। মান সম্মানের কথা না হয় বাদই দিলাম, কি জবাব দিবে বাবা অব্র ভাইয়ার পরিবারকে? তবুও অব্র ভাইয়া আর তার পরিবারকে ডেকে এনে সবটা খুলে বলা হয়। সবটা জানার পর অব্র ভাইয়ার প্রতিক্রিয়া দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তার জন্য এটা মেনে নেওয়া কতটা কঠিন তা যেন আমি বুঝতে পারছিলাম। পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন তারা চলে গেলেও বিয়ের নির্দিষ্ট সময়ে আবার ঠিকই চলে আসে বরপক্ষ নিয়ে। বাবার সামনে বর বেশে দাঁড়িয়ে জানায় সে আমায় বিয়ে করতে চায়। আর ব্যাস, বাবাও নিজের বাকি থাকা সম্মানটুকু বাঁচাতে আর তাদের প্রতি অনুতপ্ত বোধ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না। আর আমিও সেই মুহূর্তে পুরো হতভম্ব হয়ে যাই। তারপর কি থেকে কি হয়ে গেল তা বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে যায়। বিয়ের কাগজে সিগনেচার করার সময় অব্র ভাইয়া শুধু একবার আমার দিকে তাকিয়ে একটি তাচ্ছিল্যের রহস্যময় হাসি দেয়। আমার পুরো শরীরে একটা শীতল শিহরণ বয়ে যায়। তার চোখে তখন আমি শুধু নিজের ধ্বংস দেখতে পাই। বাবা মার উপর খুব অভিমান হচ্ছে। তারা কেন আমার সাথে এমন করল? আপুর ভুলের প্রায়শ্চিত্ত আমার কাঁধে তুলে দিল। আমার বয়সই বা কতটুকু, সবে এইচএসসি পাশ করেছি। আর এখনই বিয়ে, কত স্বপ্ন দেখেছিলাম এই বিয়ে নিয়ে, কিন্তু এখন সব শেষ। এই 4 বছরে অব্র ভাইয়াকে আমি দেখেছি মোট 4 বার। প্রথম যখন দেখি তখন আমার বয়স মাত্র 16। সেদিন ছিল স্কুলে হাফ পিরিয়ড, 2 বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুলতে দুলতে স্কুল ড্রেসে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মধ্য দুপুরের ছোট্ট ফাঁকা গলিতে পেছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ ডেকে উঠে, অরু। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি নীল চেক শার্ট গায়ে একটি ভার্সিটি পড়ুয়া সুদর্শন ছেলে মাথা ঈষৎ নিচু করে হাতে একটি সাদা খাম নিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি কাচুমাচু করে অবাক হয়ে তাকিয়ে কিছু বলার আগেই সে তার হাতে থাকা সাদা খাম আর সাথে ছোট্ট একটি প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিয়ে বাম হাত দিয়ে মাথা ঈষৎ চুলকিয়ে লাজুক মুখে বলল, এগুলো তোমার বোন ইরাকে একটু দিয়ে দিও প্লিজ। আমি নির্বাক হয়ে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে সেসব নিয়ে নিলাম। আর সে তৎক্ষণাৎ একটু লাজুক মুচকি হাসি দিয়ে পেছন ফিরে চলে যেতে লাগল। গলির শেষ মাথা পর্যন্ত যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ সেখানে আমি অবাক অপলকভাবে ঠায় দাঁড়িয়ে রইলাম। আপুর যে কারো সাথে প্রেম চলছে তা ততদিনে আমি জেনে গিয়েছিলাম। 16 বছর বয়স, সারাক্ষণ উপন্যাসে বুঁদ হয়ে পড়ে থাকা আমির কাছে এসব ছিল সম্পূর্ণ নতুন। হঠাৎ বাস্তবে প্রথম কাজ থেকে এসব দেখে অনেকটা উৎসাহিত হয়ে পড়েছিলাম। এক ছুটে বাড়ি গিয়ে আপুর সামনে হাসতে হাসতে খামসহ প্যাকেটটি বাড়িয়ে দিলাম আর বললাম, খুব সুন্দর ফর্সা মতো একটি ছেলে তোমাকে দিতে বলেছে। আমার কথা শুনে আপু ফোন টেপা বাদ দিয়ে শোয়া থেকে উঠে বসে প্রথমে প্যাকেটটি খুলে দেখে খুব সুন্দর একটি দামি কানের দুল। দুলটি দেখে আপু খুব পুলকিত হয়ে উঠে তারপর কোনো মতে সাদা খামটি খুলে ভেতরে থাকা ছোট্ট চিরকুটটি কোনোমতে পরে খাম সহ চিরকুট মেঝেতে ছুঁড়ে ফেলে বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে গিয়ে দুলটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সামনে পড়ে থাকা খামটি থেকে 2টো সাদা কাঠ গোলাপ ফুল আমার পায়ের সম্মুখে এসে পড়ল। আমি হাঁটু গেড়ে বসে বিস্ময়ে ভরা চোখে আলতো হাতে ফুলগুলো তুলে চিরকুটটি উঠিয়ে পড়ে দেখলাম সেখানে লেখা, এভাবেই জড়িয়ে রেখো সাদা কাঠ গোলাপের সাদার মতো ভালোবাসার মায়ায়, অব্র। সেদিন সারা দিন আর রাত আপু ব্যস্ত হয়ে থাকল সেই দুল নিয়ে, আর আমি ব্যস্ত হয়ে রইলাম সেই কাঠ গোলাপ দুটি নিয়ে। বান্ধবীদের মুখে অনেক শোনা অবাক কাঠ গোলাপ ফুল সেদিন প্রথম দেখে পড়ার টেবিলে শুধু বিস্ময় ভরা চোখে হাতের তালুতে নিয়ে সেই অদ্ভুত সুন্দর ফুলগুলো বারবার দেখছিলাম। এতটাই ভালো লেগেছিল যে আজও সেই শুকনো ফুলগুলো চিরকুট সমেত বইয়ের ভাঁজে রেখে দিয়েছি। অব্র ভাইয়াকে আমার লাগত ঠিক উপন্যাসের নায়কের মতো। তার করা সব কাণ্ডগুলোও মিলে যেত উপন্যাসের সাথে। আপু আমার পাশেই সারা রাত তার সাথে ফোনে কথা বলতো, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। অব্র ভাইয়া যে আপুকে খুব ভালোবাসত তা তাকে সামনে থেকে বেশি না দেখেও বুঝতে পারতাম। খুব খুশি ছিলাম আপুর জন্য যে আপু তার সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। আনমনে আমিও চাইতাম যে আমারও যেন ঠিক অব্র ভাইয়ার মতো এমন ভালোবাসতে পারা একজন মানুষের সাথেই বিয়ে হয়। আমার মন তো সেই ভাঙা ভেঙেছিল যখন জানতে পারলাম অব্র ভাইয়ার আর কোনো ছোট ভাই নেই। ইরা আপু কতটা খেপিয়েছিল আমাকে তা নিয়ে। অথচ কে জানত?
আজ স্বয়ং অব্র ভাইয়ার সাথেই আমার বিয়ে হয়ে যাবে। কেন এমনটা হলো? রাত ৩টা বেজে গেছে। গতকাল এই সময়ও সব ঠিক ছিল, অথচ আজ নেই। বাড়ির প্রথম বিয়ে আর একমাত্র শালী হওয়ার সুবাদে কি করব তার এক্সাইটমেন্টে আমি কাল সারা রাত ঘুমাতে পারছিলাম না। হঠাৎ রাত ৩টার দিকে আপুর ফোনে অব্র ভাইয়ার ফোন আসে। আপু তখন পুরো ঘুমে, তাই আমি আপুকে ডেকে তুলে বলি অব্র ভাইয়া ফোন দিয়েছে। আপু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো। হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? যা বলার তা তাড়াতাড়ি বলো। বুঝেছি মহারানীর ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তবুও আরেকটু ডিস্টার্ব আমি আজ করব, বুঝেছ? কারণ একা একা এতটা এক্সাইটমেন্ট আমি সামলাতে পারছি না। তোমার কথা বলতে হবে না, তুমি শুধু আমার কথাগুলো শুনো। কাল আমাদের বিয়ে। হ্যালো, শুনছ? তোমার আজ ঘুম কিভাবে পাচ্ছে বুঝতে পারছি না। আরেকটা কথা, কাল কিন্তু আমরা সারা রাত গল্প করব আর চন্দ্রবিলাস করব, তাই আগে থেকেই বলে রাখলাম। এই শুনছ? কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। এই শুনছ? রাতের নিস্তব্ধতায় ফোন লাউড স্পিকারে না থাকা সত্ত্বেও সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছিল। এই পর্যায়ে আপু বিরক্ত হয়ে ফোন অন রেখেই ফেলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আপুর ঘুমিয়ে পড়ার কথা অব্র ভাইয়াকে বলার জন্য আমি ফোন কানে ধরলাম, কিন্তু ভাইয়ার অনর্গল কথা বলায় কিছু বলার সুযোগই পেলাম না। অব্র ভাইয়া বলতে লাগল, ভাবতেই যেন কেমন লাগছে না, কাল এই সময় তুমি আমার কাছে থাকবে। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে বেঁধে যাব। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। তুমি জানো না এই দিনটার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। ভার্সিটির পরপর সবাই যেখানে কিছুদিন ঘুরে বেরিয়েছে, সেখানে আমি কোনো সময় নষ্ট না করে বাবার সাথে ব্যবসায় যুক্ত হয়ে পড়েছি শুধুমাত্র তোমার দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করার জন্য। আমার ভালোবাসা যতটাই প্রকাশ করি তা কমই হবে। ভালোবাসা যে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করে নিতে হয়। এই পর্যন্ত বলে অব্র ভাইয়া হঠাৎ গাইতে লাগলেন, তোমাকে না লেখা চিঠিটা। ডাকবাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের আসোনা সুর একা 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 ছুঁয়ে যায় তবুও কখন এসে। যদি বলি শেষবি তোমারই একা চিঠি, একা একা মন। যদি বলি শেষবি তোমারই একা চিঠি, একা একা মন। সায়া 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 সায়া। উপুর হয়ে শুয়ে বিছানায় বেঘরে ঘুমাচ্ছে অব্র ভাইয়া। জানালা দিয়ে আসা চাঁদের আলো ঠিক তার মুখ বরাবর পড়েছে। অন্ধকারের সাথে মেশা চাঁদের আলোয় সে মুখ দেখতে খুব মায়াবী লাগছে। সারাদিনের ক্লান্তিতে সোফায় গুটিসুটি মেরে বসে থেকে এবার আমারও খুব ঘুম পাচ্ছে, তবুও কেন যেন ঘুমাতে পারছি না। কানে বাজছে শুধু একটি কথাই, এই শুনছ? কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। এই শুনছ? বাবা, তুমি তোমার অন্য মেয়েদের কত সুন্দর ছেলের সাথে বিয়ে দিলে, আর আমার জন্য কি এই কালো ছেলেটাকেই পছন্দ হলো? আমি বোধ হয় তোমার নিজের মেয়ে নই বাবা, তাই না? কথাগুলো অর্পা তার বাবাকে এক নিঃশ্বাসে বলে দিল। অর্পার বাবার ৩ মেয়ে, একজন ছেলে অর্পা, সবার ছোট আর খুব জেদি মেয়ে। অর্পার বাবা একদিন ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিল, যেতেই তার বাস দুর্ঘটনা হয়। অর্পার বাবা গুরুতর আহত হয়। সবাই শুধু ঘিরে ধরে দেখছিল, কিন্তু কিছু বলার শক্তিটুকু ছিল না। হঠাৎ একটা ছেলে কোথা থেকে যেন দৌড়ে আসলো। ছেলেটার গায়ের রং কালো হলেও লম্বাচোরা আর সুঠাম দেহের অধিকারী। সে এক ঝটকায় অর্পার বাবাকে কাঁধে তুলে মেডিকেলে নিয়ে গেল। তারপর মেডিকেলে কিছু চিকিৎসার পর অর্পার বাবা ভালোভাবেই কথা বলতে পারছে। তিনি দেখলেন তার পাশে সেই সুঠাম দেহের অধিকারী কালো ছেলেটা বসে আছে। অর্পার বাবা ছেলেটাকে তার না জিজ্ঞেস করল। সে বলল তার নাম রাজীব, পেশায় পুলিশের সি। অর্পার বাবা ছেলেটার আচরণ এতটাই পছন্দ হল যে ছেলেটার থেকে ঠিকানা নিয়ে নিজেই ছেলের বাড়িতে ঘটক পাঠালেন অর্পার সাথে বিয়ে দেওয়ার জন্য। ছেলে আর ছেলের বাবা মা আসলো অর্পাকে দেখতে। অর্পাকে দেখে রাজীবের বাবা মায়ের খুব পছন্দ হল। তারা আর দেরি না করে অর্পাকে আংটি পরিয়ে দিল। তারা সামনের মাসের মাঝামাঝি সময়ে বিয়ের দিন ঠিক করল। অর্পা তখন কিছু বা বললেও তারা চলে যাওয়ার পর অর্পা তার বাবা উপরের কথাগুলো বলল। অর্পার বাবা অর্পাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে, তোকে আমি একটা সোনার টুকরো উপহার দিচ্ছি। রাজীব কালো হলেও ওর মানবিকতার কাছে সবাই হার মানবে, তুই দেখিস মা।
আমাকে একদিন তুই নিজেই সেটা বলবি। অর্পা বাবাকে ছাড়িয়ে দিয়ে বলল, আমার ভালো লাগছে না এসব। অর্পার বাবা এদিকে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। সামনের মাসে মেয়ের বিয়ে। সব জোগাড় যন্ত্র সেরে নিচ্ছেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। আজ অর্পার বিয়ে বাড়িতে অনেক লোকজন এসে গেল। অর্পার বন্ধু বান্ধবীরা এসে গেছে। তাকে সাজানো হচ্ছে। এর মধ্যেই হইচই শুরু হলো। বর আসছে। সবাই বর দেখতে গেল। অর্পার বান্ধবীরা বর দেখে এসে অর্পাকে বলল, তোর মতো একটা সুন্দরী মেয়ের সাথে আঙ্কেল কি করে এমন একটা কালো ছেলের বিয়ে দিচ্ছে, আমার বুঝে আসছে না। অর্পার মনটা আরও খারাপ হয়ে গেল। অর্পার মনটা আরও খারাপ হয়ে গেল তার বান্ধবীর এমন কথা শুনে। অর্পা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্পার বাবা অর্পার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, মারে, বাবাকে ভুল বুঝিস না। একদিন তুই নিজেই আমাকে বলবি তোকে রত্ন দিয়েছি। অর্পা এবার বাবার হাত সরিয়ে দিয়ে বলল, বাবা, তোমার অন্য মেয়েদের স্বামীরা কি খুবই খারাপ? তুমি আমায় আর বোঝাতে এসো না। আমার যা বোঝার বুঝে গেছি। বাবা আমাকে বিদায় করলেই যখন বেঁচে যাবে তবে তাই হবে। এদিকে অর্পার চেঁচামেচি শুনে অর্পার মা দৌড়ে এসে এসব শুনে মেয়েকে সান্ত্বনা দিলেন, বললেন, বাবারা তার মেয়ের কখন খারাপ চায় না। অর্পা কথা থামিয়ে বলল, আর কারোর লেকচার শুনতে চাই না। ধরে নিও তোমাদের ছোট মেয়েটা আজ কোরবানি হচ্ছে। এদিকে বর এসে গেছে, তাকে বসতে দেওয়া হয়েছে। বাড়িতে মানুষজনে ভরে গেছে। উকিল বাবা এসে কনের মতামত নিয়ে আলহামদুলিল্লাহ বলে কুবুল কথা শুনে বরের কাছে গেলেন। বড় কুবুল বললেন। অর্পা দেখতে পেল তার অন্য দুই বোন সুন্দর করে স্বামীদের সাথে ম্যাচিং পোশাক পরে এসেছে। অর্পার চোখের জল আর বাদ মানল না। কেন তার বাবা এমন করল সেটাই বুঝল না। বিয়ের পর্ব আর খাওয়া দাওয়া শেষ। এবার কনে বিদায়ের পালা। বিদায়ের বেলায় অর্পার বাবা মেয়েকে বুকে নিয়ে বললেন, মাগো, আমায় তুই ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই এটা করলাম। অর্পা আর কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসল। গাড়ি চলতে শুরু তার নতুন ঠিকানায়। অর্পা শুধু কেঁদেই যাচ্ছে। রাজীব মানে অর্পার স্বামী আস্তে করে অর্পার হাতে হাত রেখে বলল, কেঁদো না অর্পা, সব ঠিক হয়ে যাবে। কথা দিলাম তোমায় ভালো রাখার সকল চেষ্টা আমি করব। অর্পা এই প্রথম কোনো পুলিশ ছেলের গলায় এত মিষ্টতা কথা শুনল। অর্পা এবার রাজীবের দিকে তাকালো, দেখল মিটমিট করে হাসছে। হাসির কারণে তার মুখের সাদা দাঁতগুলো বের হয়েছে। অর্পা কোনো কথা বলল না। গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড়াল। অর্পা নেমে দেখল বিশাল বড় বাড়ি, আর এখানে বিয়ের ব্যাপারে আরও বেশি করে আয়োজন করা হয়েছে। সবাই এসে ভিড় জমালো নতুন বউ দেখার জন্য। সবাই খুব খুশি হল অর্পাকে দেখে। রাজীবের মা অর্পার কপালে চুমু দিয়ে অর্পাকে একটা মিষ্টি খাইয়ে অর্পাকে নিয়ে বাসর ঘরে নিয়ে গেলেন। এত কিছুর পরেও অর্পার মনটা খুব খারাপ। রাজীবকে সে এখনও মন থেকে মেনে নিতে পারেনি। বড় বোনের প্রেমিককে নিজের বর হিসেবে দেখে চমকে ওঠে ছোঁয়া। তাকে বিয়ে করতে হবে, কিন্তু এমনটা তো কথা ছিল না। এই লোককে কি করে বিয়ে করবে সে? খুব ভালো করেই চেনে তাকে। দুজনের মেন্টালিটি আলাদা। সংসার করবে কিভাবে? কিন্তু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে ছোঁয়া কথা বলতে পারে না। চিৎকার করে বলতে পারে না, বাবা, আমি তাকে বিয়ে করব না, প্লিজ আমাকে বিয়ে দিও না গে। অসহায় ছোঁয়া চুপচাপ বসে চোখের পানি ফেলতে থাকে। বরপক্ষ চলে এসেছে। বাড়িতে হই হুল্লোড় চলছে। বর দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে। ছোঁয়া একবার বাইরে তাকায়। মানুষের শোরগোল ছাড়া কিছুই দেখতে পায় না। ছোঁয়ার বোন সিমি পালিয়েছে। আজকে বিয়েটা সিমির হওয়ার কথা ছিল, সেই জন্য এত আয়োজন। কিন্তু সকাল বেলা সিমি পালিয়ে যাওয়াতে বিয়েটা ছোঁয়াকে করতে হচ্ছে বাধ্য হয়ে। দুই বাড়ির আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাবে যে তাহলে। এসব ভাবনার মাঝেই ছোঁয়ার মামাতো বোন রুমে ঢুকে মুখ কালো করে বলে, ছোঁয়া, তোর হবু বর আগে একটা বিয়ে করেছিল, তার একটা বাচ্চা আছে। ছোঁয়া ওর দেয় না। তার জানা নেই ঘটনা সত্যি কিনা, আর জানতেও চায় না। যেখানে মানুষটার প্রতিই তার ইন্টারেস্ট নেই সেখানে তার অতীত নিয়ে ভাবার সময় আছে? মিলি এবার ছোঁয়ার কাঁধ ধরে বলে, বয়সটাও বেশি লোকটার, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রাগী। এমন মানুষের সাথে সংসার করবি কিভাবে? কেন বিয়ে করছিস? না করে দে।
তোর সারা জীবনের প্রশ্ন। ছোঁয়া মিলির দিকে তাকিয়ে মলিন হাসে। দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়েটা করতেই হবে আমাকে। উপায় নেই। মিলি ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা মায়ের জন্য তোর জীবনটা নষ্ট করে দিবি? তাছাড়া তুই না ইমনকে ভালোবাসিস? ছোঁয়া চোখের পানি মুছে বলে, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ, একটু শান্তি দে। মিলি দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। ছোঁয়া ইমনের কথা ভাবতে থাকে। কালকেই তাদের রিলেশন হয়েছে। ছোঁয়া আগে থেকেই ভালোবাসত ইমনকে। কাল ইমন প্রপোজ করেছে তাকে। খুশিতে লাফাচ্ছিল ছোঁয়া। সাথে সাথে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল ছোঁয়া। ভালোবাসা পাওয়ার আনন্দে অনুভূতিরা আকাশে উড়ছিল। আজকেই সেই ভালোবাসার ইতি টানতে হল। শেষ হয়ে গেল তার কিশোরী মনের সদ্য জন্ম নেওয়া অনুভূতি। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না তার। দুচোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয় ছোঁয়া। তখনই একদল লোক তার রুমে ঢুকে পড়ে। তারা বরের বাড়ির লোকজন। ছোঁয়ার সাথে পিক তুলতে থাকে। এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। ছোঁয়া বিরক্ত হয়ে ওনাদের কথার জবাব দিচ্ছে। ছোঁয়ার বিরক্তি বুঝতে পারে সাদির বোন তনু। সে ভিড় ঠেলে ছোঁয়ার পাশে বসে। তারপর ধীর গলায় ছোঁয়াকে বলে, কোনো প্রবলেম? আমাকে বলতে পারো। ছোঁয়া এক পলক তাকায় তনুর দিকে, কিন্তু জবাব দেয় না। মস্ত বড় প্রবলেমই তো তারা। তাদের কি জবাব দেবে? তখনই একটা পিচ্চি দৌড়ে আসে ছোঁয়ার কাছে। বয়স কত হবে? সর্বোচ্চ 3 বছর। একদম ছোট। হাতা কাটা সাদা ফ্রক পরা, গলায় চেইন, পিঠ সমান চুলগুলো ঝুঁটি বেঁধে পুতুল রবার দিয়ে আটকানো। দেখতে দারুণ লাগছে। চোখে মুখে কি মায়া বাচ্চাটার। বেশ মোটা কাটা। সে ছোঁয়ার হাত ধরে বলে, পিপি মাম্মা। তনু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। পরীর হাসি মুখটা কালো হয়ে যায়। ছোঁয়ার হাতটা ছেড়ে দিয়ে বলে, মাম্মা তো অন্য রকমে ছিল। তনু বুঝতে পারে সিমির কথা বলছে। ছোঁয়াও বুঝতে পারে, তবে কিছু বলে না। চুপ করে থাকে। কথা বলার মুড নাই। তখনই মুরব্বিরা চলে আসে। ছোঁয়াকে নিয়ে যাওয়ার তলব করে। তনু ছোঁয়াকে হাত ধরে নিয়ে যায়। 3 কবুল আর একটা সাইনের মাধ্যমে নিজের জীবনটা অন্য কারো নামে লিখে দেয় ছোঁয়া। বাবা মায়ের আদরের ছোট কন্যা হয়ে যায় অন্য একজনের স্ত্রী। মুহূর্তেই মিস থেকে মিসেস শব্দটা যোগ হয় তার নামের সাথে। কি অদ্ভুত, তাই না? এই মুহূর্তে গাড়িতে বসে আছে ছোঁয়া। তার পাশে বসা সদ্য বিয়ে করা বর। আর তার কোলে পরী। পরী এটা সেটা বলেই যাচ্ছে। শাদি হুহা জবাব দিচ্ছে। একটুও বিরক্ত হচ্ছে না। এক কথা বারবার জিজ্ঞেস করছে, তবুও বিরক্ত হচ্ছে না। বাচ্চাটা কোলের মধ্যেই লাফালাফি করছে, এদিক সেদিক যাচ্ছে, তবুও লোকটার চোখে মুখে একটুও বিরক্তির ছাপ নেই। বরং সে ধৈর্য ধরে বাচ্চাটাকে সামলাচ্ছে। ছোঁয়ার বিরক্ত লাগছে। সে কিছু বলতেও পারছে না, আবার সহ্য হচ্ছে না। বাড়ি থেকে বিদায়ের সময় বাবা মা খুব কেঁদেছে, কিন্তু ছোঁয়া কাঁদেনি। কেন কাঁদবে? পরী এবার ছোঁয়াকে প্রশ্ন করে, মাম্মা ওটা কি? বাইরে একটা গাছ দেখিয়ে বলে। ছোঁয়া পরীর দিকে বিরক্ত নিয়ে তাকায়। মাম্মা মাম্মা। ছোঁয়া ঝাঝালো গলায় বলে, চোখ দিয়ে দেখে নাও। আমায় বিরক্ত করো না। শাদি রেগে যায়। এই মেয়ে আমাকে মেয়েকে দেখাশোনার জন্য তোমাকে নেওয়া হচ্ছে। আমার বাচ্চার সাথে একদম চোখ রাঙিয়ে কথা বলবা না। চোখ তুলে নিব আমি। ছোঁয়া দাঁত কটমট করে, কিন্তু জবাব দেয় না। পরী ফুপিয়ে কেঁদে উঠল। পাপা মাম্মা বকা। শাদি পরীর চোখের পানি মুছে দিতে থাকে। ছোঁয়া হা হয়ে যায়। কখন বকল একে? কিছুই তো বলল না। এই বিচ্ছু তো দেখি ভীষণ পাজি। মা কাঁদে না। পরীর কান্না থামছেই না। শাদি ফোঁস করে শ্বাস টেনে ছোঁয়াকে বলে, সরি বলো। আজীব তো, আমি কেন সরি বলবো? একে কিছু বলেছি আমি? এইটুকুনি মেয়ে। থং করো। শাদি ধমক দিয়ে ওঠে। আমার মেয়েকে নিয়ে কিছু বললে জিভ টেনে ছিঁড়ে দিব। শাদির ধমকে ছোঁয়া ভয় পেয়ে যায়। পরী খুশি হয়। মাম্মাকে বকা দিয়েছে। ছোঁয়া জানালা দিয়ে বাইরে তাকায়। এদের সাথে কথা বলার ইন্টারেস্ট নেই। বজ্জাতের দল। 3 ঘন্টা জার্নি করার পরে ঢাকায় পৌঁছে যায়। বিশাল বাড়ির সামনে গাড়ি থামে। ড্রাইভার গাড়ি থেকে নেমে লাগেজ নামিয়ে ভেতরে চলে যায়।
পরি ঘুমিয়ে পড়েছে। সাদি পরীকে কোলে তুলে গাড়ি থেকে নামে। তখনই একদল মেয়ে এসে ছোঁয়াকে নামায়। একটা মধ্যবয়সী মহিলা প্লেটে মিষ্টি পানি নিয়ে আসে। ছোঁয়ার সামনে দাঁড়িয়ে তাকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে। তারপর ঝাঝালো গলায় বলে, এই মেয়ে নাম কি তোমার? বোনের মতো তোমারও রিলেশন আছে নাকি? বোন তো বিয়ের দিনই পালালো। তুমি কি বিয়ের পরের দিন পালাবে? তোমাকে বিশ্বাস হচ্ছে না। ছোঁয়া বিরক্ত। বোঝা হয়ে গেছে এই মহিলাটা তার শাশুড়ি। যেমন ছেলে তার তেমন মা। ছোঁয়া হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ থাকে। তনু বলে ওঠে, মা মিষ্টি খাওয়াও। বেশি কথা বলো কেন? সাবিনা মুখ বাঁকিয়ে মিষ্টি একটুখানি কাটা চামচে দিয়ে ছোঁয়ার মুখের সামনে ধরে। ছোঁয়া খেয়ে নেয়। তারপর আবারও সাবিনা বলে ওঠে, আমার বাড়িতে থাকতে হলে ভদ্র মেয়ে হয়ে থাকতে হবে। বাদরামি চলবে না। ছোঁয়া এবার আর চুপ করে থাকতে পারে না। বলে ওঠে, তাহলে কি চলে যাব? সাবিনা চোখ পাকিয়ে তাকায়। তনু অবস্থা বুঝে ছোঁয়াকে নিয়ে গটগট করে ভেতরে ঢুকে পড়ে। এই মুহূর্তে ঝগড়া লাগাতে চায় না সে। তার মা যে মানুষ, ঝগড়া সে করবেই। ছোঁয়া ভেতরে ঢুকে অবাক হয়। এত বড় বাড়ি, ঠিক রাজপ্রাসাদের মতো। কি সুন্দর সাজানো গোছানো। এই বাড়িতে থাকবে সে এখন থেকে? এত সুন্দর বাড়ির মানুষজনের কথার ছিঁড়ি এত অসুন্দর কেন? বাড়ির মতো তারা কি সুন্দর কথা বলতে পারে না? পুরো গল্প পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আমার বিয়ের রাতে আমার বর একটা তাবিজ গিফট দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? আমার বর সাজু খানিকটা লজ্জা পেয়েই বলল, তাবিজ। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এটা কেন? সময় আসুক, বুঝবা। আমার ভীষণ রাগ লাগল। বান্ধবীদের কাছে এত এত গল্প শুনেছি বিয়ের রাতের, তাদের বর হীরের আংটি, রূপোর নেকলেস, এসব কিছু উপহার দেয়, আর আমি কিনা পেয়েছি তাবিজ। তাও খুব দামি কোনো তাবিজ না, সস্তা টিনের কালো সুতা পরানো তাবিজ। সুতাটাও ছোট। ওটা গলায় দেয়া যাবে না, হাতে বাঁধতে হবে। রাগে সে রাতে আমার ঘুম এলো না। সাজু খানিকক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কাছে টানবার চেষ্টা করছিল, কিন্তু আমার মেজাজ চড়া দেখে শেষমেশ ভোস ভোস করে নাক ডাকতে লাগল। আর আমার উঠল আরও রাগ, নিজের উপর, নিজের কপালের উপর। কেন যে এই ছেলেটার প্রেমে পড়তে গেলাম? কেন যে বাবা মার অমতে একে বিয়ে করতে গেলাম? আমার বাবা মা বিয়েতে অমত করলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কন্যাদানের ব্যাপার স্যাপার সব সুন্দর মতোই সমাধা করেছেন। যাওয়ার আগে মা আমাকে ধরে অনেক কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে বলেছেন, এত আদরে বড় হয়েছিস তুই, এরকম গরিব ঘরে গিয়ে থাকবি কেমনে? আমিও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলেছি, আমি থাকতে পারব মা, তুমি শুধু দোয়া করো। বড় মুখ করে একথা বলে এলেও ওদের বাড়ি এসে বেশ ধাক্কা খেয়েছি। সাজুদের বাসা আমি আগে দেখিনি। বাসাটা মোটামুটি বড়, কিন্তু আগের আমলের। সাজুর দাদার যখন কিছু টাকা পয়সা ছিল, তখন তিনি জমি কিনে বাসাটি করেন। কিন্তু বাসাটা করার পরপরই তাদের অবস্থা পড়ে যায়। অনেকে বলে এই বাসা করতে গিয়েই ধারদেনা করে অভাবে পড়ে ওদের পরিবার। অত টাকা পয়সা না থাকলেও কেন ধারদেনা করে সাজুর দাদু বাসাটা করতে গেলেন তা কেউ জানে না। এই বিরাট বাসায় মাত্র 4 রুমে মানুষ থাকে, আর অন্য রুমগুলো পুরোপুরি খালি। দোতলার এক রুমে থাকে সাজুর বাবা মা, উনাদের রুমটাই সবচেয়ে ছোট। অথচ তারা আগে সবচেয়ে বড় রুমটা নিয়েই থাকতেন। তাদের যা আসবাবপত্র সব সাজু আর তার বোনের রুমে পার করে দিয়েছেন ওরা বড় হওয়ার পর, তাই তাদের আর বড় রুম লাগবে না বলে এই ছোট রুমে উঠে এসেছেন। সত্যি বলতে সাজুদের বাড়িতে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল ওর বাবা মাকেই। কি ভীষণ অমায়িক দুজন মানুষ, তাদের সাথে সারা জীবন এমন বোর্ডে বাড়িতে কেন, কুডে ঘরেও থাকা যায়। এরপরের রুমটা মেঘার। মেঘা সাজুর ছোট বোন। অনার্স ফাইনাল ইয়ারে এখন। ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে, ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়া হবে। মেঘা আমার সাথে খুবই ভালো ব্যবহার করল, কিন্তু আমার কেন যেন মনে হলো ও আমাকে পছন্দ করে না। এরপর প্যাসেজের শেষ রুমটা সাজুর। বলতে একটু লজ্জা লাগছে, এখন থেকে রুমটা আমারও। একটা ছেলের সাথে একই রুমে থাকতে হবে এখন থেকে, ভাবতেই কেমন একটা লজ্জা লজ্জা ভাব আমার মনটাকে রাঙিয়ে দিচ্ছে বারবার। আর দোতলার আমাদের উল্টোপাশের সবচেয়ে বড় রুমটা সাজুর ফুফুর। তিনি আর তার মেয়ে এখানে থাকেন। ফুফুটি বিধবা, মেয়ে ছোট থাকতেই তার স্বামী মারা গিয়েছিলেন। এরপর থেকে তিনি এখানেই থাকেন। তার মেয়েটার বয়স মেঘার মতোই।
মা আর মেয়ে দুজনের একজনও আমাকে পছন্দ করেনি। এখানে আসার পর থেকেই তাদের কথায় আর আচরণে বারবার এ কথাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। যেমন ঘরে ঢোকার সাথে সাথেই ফুফু বললেন, ও মা, বউ কই? আসমা মানে ফুফুর মেয়েটি বলল, এই তো বউ, মা। ফুফু হেসে কুটি কুটি হয়ে বললেন, তা এর রূপেরই এত গল্প শুনলাম। কি আজব! সুন্দরী কি আজকাল সব মেজেকেই বলে রে? আসমা বলল, ভাইয়ার পছন্দ মা বোঝো না। তার তো ভালো জিনিস আর ভালো লাগে না। আমি অবাক হয়ে গেলাম ওনাদের কথা শুনে। এমন কথা কেউ বলতে পারে কখনো ভাবতেও পারিনি। যাই হোক, রাতে সাজুর কাছ থেকে অমন তাবিজ গিফট পেয়ে আরেকটা ধাক্কা খেলাম। তখন বারবার বাবা-মার কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল তারা ঠিকই বলেছেন, আমি এ বাড়িতে থাকতে পারব না। এদের মানসিকতার সাথে আমার মানসিকতা হয়তো যাবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল মাঝরাতে। কেন ঘুম ভাঙল বুঝতে পারছিলাম না। পুরো বাড়ি অন্ধকার। কিছু দেখা যায় না। কিছুক্ষণ শুয়ে থাকতেই চোখে অন্ধকার সয়ে এলো। এখন একটু একটু দেখতে পারছি। আমি সাজুকে ডাকলাম, এই শুনছ? এই। সাজু হুম হুম কেমন একটা আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়ল। আমি আবার ওর গা ধরে ঝাঁকি দিলাম, এই সাজু, এই উঠো। সাজু ধর্মর করে উঠে বলল, কি কি হয়েছে? আমি বললাম, আমার খুব টয়লেট পেয়েছে, একটু টয়লেটে নিয়ে চলো। সাজু আমার হাত ধরে টয়লেটে নিয়ে চলল। ওদের বাড়িটা একটু পুরনো আমলের, তো অ্যাটাচড বাথরুম বলে কিছু নেই। বারান্দার শেষ মাথায় টয়লেট। সাজু বারান্দার লাইট জ্বালিয়ে আমাকে বারান্দার শেষ মাথায় নিয়ে গিয়ে বলল, তুমি ভেতরে যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি টয়লেট সেরে বের হলাম। দেখি বারান্দা অন্ধকার। সাজু নেই। ওদের বাড়ির আশেপাশে তেমন বাড়ি বা ল্যাম্পপোস্টও নেই যে বারান্দাটায় একটু আলো আসবে। আজকে রাতে বুঝি অমাবস্যা, চাঁদও নেই। বারান্দায় থিকথিকে অন্ধকার। আমি একটু একটু করে আমাদের রুমের দিকে যেতে থাকলাম। রুমের সামনে এসে একটু সাবধানে দরজা খুলে দেখে নিলাম আমাদের রুম কিনা। অন্য কারো রুমে ঢুকে পড়লে কেলেঙ্কারি হবে। হ্যাঁ, আমাদেরই রুম। সাজু ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে আমাকে রেখেই চলে এসেছে, আমার বাথরুম থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করেনি। আমি রুমে ঢুকতে যাচ্ছি, এ সময় কেমন শব্দ হলো। পিছনে তাকিয়ে দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাই তো ওটা। 10-12 বছরের ছেলের মতো, বারান্দার একদম শেষ মাথায়। কিন্তু এমন কেন বাচ্চাটা? কারো শরীর অত শুকনা হয়? যেন কঙ্কালের উপর চামড়া পড়ে আছে কেউ, বুকের পাঁজর সব দেখা যাচ্ছে। অন্ধকার চোখে সয়ে আশায় দেখতে পেয়েছি বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটার সেই শুকনো অবস্থা দেখে অবাক হইনি। অবাক হয়েছি অন্য জিনিস দেখে। অবাক না, ভয় পেয়েছি আসলে। ভীষণ ভয়। সেই অন্ধকার বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে যে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ লাল। অসম্ভব টকটকে লাল। একদম রক্তের মতো। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সাজু দৌড়ে এলো। বলল, কি হয়েছে? বাচ্চাটা নেই ততক্ষণে। আমি সাজুকে বললাম, কি দেখেছি? সাজুর মুখটা চুপসে গেল ভয়ে। আমাকে বলল, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি বিছানায় এসে শুলাম। সাজু লাইট নিভাতে গেলেই আমি বললাম, আজ লাইটটা জ্বালানো থাক প্লিজ। সাজু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, বলে লাইট না নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আমি ভাবলাম ওর দিকে ফিরে ওর বুকে একটু মাথা রাখে জিজ্ঞেস করব কি হলো, ওটা কি ছিল, কিন্তু ততক্ষণে সে নাক ডাকা শুরু করেছে। আর তখনই কারেন্টটা চলে গেল। আমার মুখটা ছিল জানালার দিকে। আমি সভয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে সেই দোতলার জানলার উপাস থেকে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, তুমি সত্যি না, তুমি সত্যি না, তুমি। আমার মনের কল্পনা বলেই চোখ খুললাম। দেখলাম বাচ্চাটা জানালায় নেই। সে আমার বিছানার কাছে, একদম আমার মুখোমুখি।